আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার নিত্যদিনের যে রান্না তারই একটা রেসিপি, একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চলে এলাম মূল রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছ আমি ঝিঙ্গে আর আলু লম্বা লম্বা করে কেটে নিছি। আর এখানে দেখতে পাচ্ছ বাটা মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে একটা ঝোল রেসিপি করব। তো আগে আমি এখানে বাটা মাছে লবণ হলুদ মেখে রাখছি। আর এখানে দেখো কড়াই দিয়ে দিলাম চুলায়। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভেজে নেব। প্রথমেই আমি মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমার ভেজে নিতে হবে আগে। তো বাটা মাছটা এই কারণে ভেজে নিচ্ছি, এটাও কিন্তু নরম মাছ, তো ভেঙে যায়। তো দেখো আমার মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেল, অপর পিঠ আমি উল্টে দিলাম। তো পর্যাপ্ত গরম হলে তেলটা বন্ধুরা, কড়াইটা পর্যাপ্ত গরম হলে তারপরে তেল দিয়ে তেলটাও ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছ লেগে যায়। আমারও কিন্তু মাঝে মাঝে লেগে যায়। আমি পুরনো রাঁধুনি হলে কি হবে, আমাদেরও ভুল হয়। বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা হতে থাক। আমি চুলায় আরেকটি কড়াই দিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। তারপরে এখানে আমি মশলা দিয়ে দেব। মশলা কিন্তু খুবই সামান্য মশলা। আর এখানে আমি আরও একটু বাটা পেঁয়াজ ব্যবহার করব। তো ঝিঙ্গে তরকারিতে পেঁয়াজ একটু বেশি দিলে কোনো সমস্যা হয় না। এই তরকারিটা মিষ্টি জাতীয় তরকারি। তো দেখো আমি এখানে আরও একটু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এতে তরকারিটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে, ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটাও দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষানোর ওই পর্যায়ে এসে সামান্য একটু পানি দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে হলুদ মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ঝিঙ্গে আলুর তরকারিটা। তো এখন আমি ঝিঙ্গে আলু পুরোটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো ঝিঙ্গে আলু কষাতে কষাতে কিন্তু এর থেকে বেশ একটু পানি বেরিয়ে আসবে। ওই পানিতেই কিন্তু ঝিঙ্গেটা কষানো হয়ে যাবে। আর এই ঝিঙ্গেটা কিন্তু বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু এর যে ঝিঙ্গের যে সাধারণ যে কালারটা, সেই কালারটা কিন্তু চলে যাবে। এখানে আমি দিয়ে দিলাম লবণের পরিমাণটা কমই দিলাম, কারণ মাছের সঙ্গে আমি অনেকটাই লবণ দিয়ে মাছ ভাজি করছি। এখন লবণ হলুদ সব কিছু দেওয়ার পরে এখন আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর দেখো, এখনও কিন্তু ঝিঙে থেকে পানি বের হয়নি, তো সামান্য একটু পানি দিয়েই আমি ঢেকে দিলাম। এরপরে দেখবে কতটা পানি বের হয়ে আসছে। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। তো এই ঝিঙ্গেটা আমার কিন্তু বেশ কয়েকদিন আগের কেনা ছিল, তো আমি পলিথিনে করে রেখে দিছিলাম। এর কারণে কিন্তু খুব বেশি একটা পানি এখন বের হচ্ছে না। যাই হোক বন্ধুরা, ঝিঙ্গে কষানো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু এখনও পানি বের হয়নি। তো দেখো, এখন একটু কিন্তু পানি বের হয়েছে। আর এখন আমি এখনও কিন্তু মরিচ এখানে দেইনি, তাই আমার এই মরিচগুলো ফ্রিজে ফ্রোজেন করা আছে, তাই আমি বের করে এনে দিয়ে দিলাম। আর ফ্রোজেন করা মরিচ বের করে এনে সাথে সাথে দিয়ে দিতে হয়। এটা কিন্তু বাহিরে রেখে দিলে এর থেকে পানি গলে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো আবারও আমি মরিচটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ঝিঙ্গে আলু কষানো হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু তেমনই সবুজ সবুজ একটা ভাব আছে। আবারও একটু নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। পানিটা অবশ্যই আমি গরম করে তারপরে দিলাম।
এই যে দেখো বন্ধুরা, আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা খুব বেশি ফুটন্ত হয়নি, আমার মাছ ভাজা করতে করতে পানি গরম করতে পারিনি, তোমাদের সেটাও আমি বলে দিলাম। তো এখন আরও কিছুটা পানি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। তো পানিটা কিন্তু একটু বেশিই হয়ে গেল, এত পানি না দিলেও হতো, ঢাকা দিয়ে দিলে কিন্তু পানি গলে যাবে। এরপরে আমি এখানে ভাজা যে মাছগুলো এখানে দিয়ে দেব, ঝোলটা ভালো করে ফুটে উঠলে। বন্ধুরা দেখো, ঝোলটা ফুটে উঠছে। এখন এই পর্যায়ে এসে আমি সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। তো এখানে আমার 7 পিস মাছ ছিল, আমাদের দুপুর আর রাতের জন্য এটা আমাদের পারফেক্টভাবে হয়ে যাবে। তো মাছগুলো দেওয়ার পরে আরও একটু উপর নিচ করে নেড়ে দেব, খুব বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছ ভেঙে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না, খাওয়াই কোনো তো সমস্যা হয় না, কিন্তু দেখতে ভালো লাগে না। এই যা, তো মাছগুলো দেওয়া হয়ে গেল, নেড়েও দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব, চলে আসব কিছুক্ষণের পরেই। বন্ধুরা ঢাকা দেওয়ার বেশ কিছুক্ষণ পরে চলে এলাম। তো দেখো, আজকের আমার এই সাধারণ তরকারিটা একেবারে অপূর্ব লাগছে দেখতে। বলবে তোমরা নিজের ঢোল নিজেই পিটাচ্ছি, কিন্তু তা না, তোমরাও দেখলে বুঝতে পারবে যে এই রান্নাটা কতটা মজার হতে পারে। তো এখন আমি একটু লবণ দেখে নিলাম, তো মনে হচ্ছে লবণটা একটু কম কম লাগতেছিল, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি, তারপরেও ঝিঙ্গে তো এমনিতেই মিষ্টি, ঝিঙ্গেতে কোনো মিষ্টির চিনি ব্যবহার করা দরকার হয় না। তো দেখতে পাচ্ছ, এই যে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা কম মনে হচ্ছিল, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা লবণটা দেওয়ার পরে আমি একটু আবারও নিচ থেকে নেড়ে দিলাম। তো আমার আজকের এই রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে। বন্ধুরা আজকের আমার এই বাটা মাছ আর ঝিঙ্গে আলুর তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবে অবশ্যই একবার রান্না করে খাওয়ার অনুরোধ রইল। আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার আজকের এই ঝিঙ্গে আলুর বাটা মাছের তরকারিটা। তো বন্ধুরা বিদায় নেব, চলে আসব আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।